বিসমিল্লাহ। আজকে আমরা প্রথমে পড়ব ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন। তো ইনক্লাইন্ড প্লেন কেমন হয়? এটা হচ্ছে হরিজন্টাল। এটা কি হরিজন্টাল মানে সারফেস, আর্থ সারফেস। তো এটার সাথে যদি আমি একটা প্লেনকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে রাখি, এটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা। এই প্লেনটাকে কি বলা হবে? এই প্লেনটাকে বলা হবে ইনক্লাইন্ড প্লেন। কি বলা হবে এটাকে? ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন। ইনক্লাইন্ড প্লেন। ওকে। এবার আমরা ইনক্লাইন্ড প্লেনের উপরে একটা অবজেক্ট রাখবো। ইনক্লাইন্ড প্লেনের উপর একটা অবজেক্ট রাখবো। ইনক্লাইন্ড প্লেনের উপর একটা অবজেক্ট রাখবো। ইনক্লাইন্ড প্লেনের উপর একটা অবজেক্ট রাখবো। ওকে। এই যে অবজেক্টটা আছে, অবজেক্টের একটা ওয়েট আছে। অবজেক্টের ওয়েটটা কাজ করবে ঠিক নিচের দিকে। 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 এবার এই অবজেক্টের উপরে এই ইনক্লাইন্ড প্লেন একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স দিবে। নরমাল রিঅ্যাকশন ফোর্স। তো এই রিঅ্যাকশন ফোর্সের নাম নরমাল রিঅ্যাকশন ফোর্স কেন? তো আমরা আগে যা পড়ছি সেখান থেকে যদি বলি এখানে রিঅ্যাকশন ফোর্সটা কেমন হবে, 9 আউট অফ 10 স্টুডেন্টস এভাবে দেখাবে যে অবজেক্টটা সারফেসের উপর তার ওয়েটটাকে ঠিক নিচের ডিরেকশনে অ্যাপ্লাই করতেছে, তাহলে সারফেসটা অবজেক্টের উপরে ঠিক উপরের ডিরেকশনে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে এবং এই রিঅ্যাকশন ফোর্স এই mg এর সমান হবে। 9 আউট অফ 10 স্টুডেন্টস এই কথাটা বলবে, কিন্তু এই কথাটা কি ঠিক? উত্তর হচ্ছে না, কথাটা ঠিক না। এই যে রিঅ্যাকশন ফোর্স আছে, এটাকে শুধু আমরা রিঅ্যাকশন ফোর্স বলি না, বইয়ের মধ্যে দেখবে এটাকে বলা হয় নরমাল রিঅ্যাকশন ফোর্স। কি বলা হয়? নরমাল রিঅ্যাকশন ফোর্স। নরমাল মানে কি? নরমাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। নরমাল মানে কি? নরমাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। নরমাল মানে পারপেন্ডিকুলার। তাহলে তাকে শুধু রিঅ্যাকশন ফোর্স বলা হচ্ছে না, তাকে বলা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্স, পারপেন্ডিকুলার রিঅ্যাকশন ফোর্স। এখন কথা হচ্ছে সে কার সাথে পারপেন্ডিকুলার? যে সারফেসটা রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, রিঅ্যাকশন ফোর্সটা সেই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এখানের মধ্যে এই যে আর রিঅ্যাকশন ফোর্সটা আছে, এটা কার সাথে পারপেন্ডিকুলার হবে? এই গ্রিন কালার সারফেসটার সাথে পারপেন্ডিকুলার হবে। গ্রিন কালার সারফেসটার সাথে পারপেন্ডিকুলার হবে। গ্রিন কালার সারফেসটার সাথে পারপেন্ডিকুলার হবে। তো গ্রিন কালার সারফেসটার সাথে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে আর এদিকে কাজ করবে, আর এদিকে কাজ করবে, আর এদিকে কাজ করবে। এখন প্রশ্ন হতে পারে, এই যে নরমাল রিঅ্যাকশন ফোর্স অথবা এই যে রিঅ্যাকশন ফোর্স আছে, তার ভ্যালু তো এখন আর mg এর সমান না, কারণ সে তো ঠিক mg এর বিপরীতে কাজ করতেছে না। তার ভ্যালু mg এর সমান না, তাহলে তার ভ্যালু কত? তার ভ্যালু কত? এখন এখন এই যে mg আছে, mg এর একটা অংশ এদিক বরাবর কাজ করতেছে। 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 ঠিক আছে? mg এর একটা অংশ এদিক বরাবর কাজ করতেছে। অংশটা কি আমরা বের করতে পারি? অবশ্যই অংশটা আমরা বের করতে পারি। অবশ্যই অংশটা আমরা বের করতে পারি। কিভাবে পারি? দেখো, এদিক বরাবর mg এর অংশ বের করতেছে। mg এর যে অংশটা এদিক বরাবর কাজ করতেছে, বস্তুটার অবজেক্টটার যে ওয়েট, অবজেক্টটার ওয়েটের একটা অংশ এদিক বরাবর কাজ করতেছে, এটা আমরা বের করতে যাচ্ছি। মাথা রাখবে, এটা যদি থেটা হয়, এটাও কি হবে? থেটা হবে। এটা যদি থেটা হয়, এটাও কি হবে? থেটা হবে। এবার এই অবজেক্টের ওয়েট কাজ করতেছে ঠিক নিচের দিকে। এই অবজেক্টের ওয়েট কাজ করতেছে ঠিক নিচের দিকে। এখন এদিক বরাবর ওয়েটের একটা অংশ কাজ করতেছে, ওই অংশটা কিভাবে বের করতে পারি? বের করা খুবই সহজ। বের করা খুবই সহজ। তো mg এর অংশ এদিকে বের করব। mg কে একটা ভেক্টর, তো কোন একটা ভেক্টরের অংশ বের করছে একটা পার্টিকুলার ডিরেকশনে। কিভাবে বের করব? প্রথমে আমরা সেই ভেক্টরটাকে লিখব, এরপরে আমরা cos লিখব, এরপরে সেই ভেক্টরের সাথে সেই পার্টিকুলার ডিরেকশনের অ্যাঙ্গেলটা লিখব। ভেক্টরটা হচ্ছে mg। এর তরিকা ভেক্টরটা হচ্ছে mg।
এই এমজির সাথে এই পার্টিকুলার ডিরেকশনের অ্যাঙ্গেল কত? থেটা। থেটাটাকে আমরা এখানে লিখবো এমজি কস থেটা। এমজি কস থেটা হচ্ছে অবজেক্টের ওয়েটের সেই অংশ যেটা ঠিক এই দিক বরাবর কাজ করতেছে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে আমার কাছে এখানে গ্রিন কালার একটা ইনক্লাইন প্লেন আছে, গ্রিন কালার একটা ইনক্লাইন প্লেন আছে। এই ইনক্লাইন প্লেনের উপরে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের ওয়েট ইনক্লাইন প্লেনের উপরে কাজ করতেছে। এবার এই অবজেক্টের ওয়েটের একটা অংশ ইনক্লাইন প্লেনের উপরে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড কাজ করবে। এই যে mg cos থিটা দিলাম, এটা কিন্তু ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড কাজ করতেছে। এটা কিন্তু ইনক্লাইন প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এটা ইনক্লাইন প্লেনের উপর পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড কাজ করতেছে mg cos থিটা। তো নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা হচ্ছে আমরা জানি যে কোন একটা অবজেক্ট কোন একটা সারফেসের উপরে যদি কোন একটা অবজেক্ট কোন একটা সারফেসের উপরে যদি তার ওয়েটটা দেয়, তাহলে ওই সারফেসটা ঠিক সেই পরিমাণ ফোর্স তাকে রিটার্ন করে, ওটাকে আমরা বলি নরমাল রিঅ্যাকশন ফোর্স। কিন্তু এই ক্ষেত্রে সারফেসটা হচ্ছে ইনক্লাইন, এই ক্ষেত্রে সারফেসটা হচ্ছে ইনক্লাইন। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কিরকম? অবজেক্ট সারফেসের উপরে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড যে ফোর্সটা দিচ্ছে, সারফেস অবজেক্টের উপরে ঠিক পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ঠিক একই ফোর্সটা দিবে। এখানে অবজেক্টটা সারফেসের উপরে গ্রিন কালার সারফেসের উপরে অবজেক্টটা সারফেসের উপরে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড mg cos থিটা ফোর্স অ্যাপ্লাই করতেছে। তাহলে সারফেসটা অবজেক্টের উপরে ঠিক বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড কি অ্যাপ্লাই করবে? mg cos থিটা অ্যাপ্লাই করবে। আবার রিপিট করি, একটা অবজেক্ট আছে, ইনক্লাইন প্লেনে আছে, এই অবজেক্টের ওয়েট ঠিক নিচের দিকে কাজ করবে। এই অবজেক্টটা যে সারফেসে আছে ওই সারফেসটা এই অবজেক্টের উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। এই অবজেক্টটা সারফেসের উপরে যে পরিমাণ ফোর্স অথবা যে পরিমাণ ওয়েট পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করবে, সারফেস অবজেক্টের উপরে ঠিক সেই পরিমাণ ওয়েট ঠিক সেই পরিমাণ ফোর্স পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড অ্যাপ্লাই করবে। অবজেক্টটা সারফেসের উপরে mg cos থিটা পরিমাণ ওয়েট পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাপ্লাই করে, তাই বলে সারফেসটা অবজেক্টের উপরে আর পরিমাণ ফোর্স পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড অ্যাপ্লাই করে। আমরা জানি পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড অ্যাপ্লাইড ফোর্স আর পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড অ্যাপ্লাইড ফোর্স দুটোটা কি হবে? সমান হবে। তাহলে r সমান সমান কি হবে? mg cos থিটা হবে। এটা কি বোঝা গেছে? আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। বুঝছো এটা? বুঝছো? হ্যালো? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার এই অবজেক্টটা কি চাইবে? এই অবজেক্টটা এই সারফেসের উপর নিচের দিকে পড়ে যেতে চাইবে, চাইবে না? এদিক বরাবর পড়ে যেতে চাইবে। আর প্রশ্ন তো সেই দিক বরাবর কেন পড়ে যেতে চাচ্ছে? সেই দিক বরাবর কেন পড়ে যেতে চাচ্ছে? সেই দিক বরাবর কেন পড়ে যেতে চাচ্ছে? দেখো, এই যে mg আছে, mg হচ্ছে অবজেক্টের ওয়েট। এই ওয়েটটা অবজেক্টের উপরে এদিক বরাবর কাজ করতেছে mg cos থিটা পরিমাণ। এই ওয়েটটা অবজেক্টের উপরে এদিক বরাবর কাজ করতেছে mg sin থিটা পরিমাণ। mg sin থিটা পরিমাণ। তো অবজেক্টের ওয়েটের একটা অংশ এদিক বরাবর কাজ করতেছে, অবজেক্টের ওয়েটের একটা অংশ প্লেনের দিকে নিচ বরাবর কাজ করতেছে। অবজেক্টের ওয়েটের একটা অংশ প্লেন বরাবর নিচের দিকে কাজ করতেছে। অবজেক্টের ওয়েটের একটা অংশ প্লেন বরাবর নিচের দিকে কাজ করতেছে, ওই অংশটা হচ্ছে mg sin থিটা। এই mg sin থিটার কারণে অবজেক্টটা নিচের দিকে পড়ে যেতে চাইবে, অবজেক্টের নিচের দিকে পড়ে যেতে চাইবে, অবজেক্টের নিচের দিকে পড়ে যাবে mg sin থিটার কারণে। এবার তুমি বলতে পারো যে স্যার আমি mg cos থিটা বুঝলাম কিন্তু mg sin থিটাটা বুঝি নাই। mg হচ্ছে একটা ভেক্টর, আমরা এই ভেক্টরটা কোন একটা পার্টিকুলার ডিরেকশনে কি পরিমাণ কাজ করতেছে সেটা বের করছি mg cos থিটা। তো তুমি একটা পার্টিকুলার ডিরেকশনে একটা ভেক্টর কি পরিমাণ কাজ করতেছে সেটা বের করতে পারো। ওই পার্টিকুলার ডিরেকশনের
ওই পার্টিকুলার ডিরেকশনের ওই পার্টিকুলার ডিরেকশনের ওই পার্টিকুলার ডিরেকশনের ওই পার্টিকুলার ডিরেকশনের ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশনে সেই ভেক্টরটা কাজ করবে এমজি সাইন থিটা পরিমাণ। কোন একটা পার্টিকুলার ডিরেকশনে একটা ভেক্টর কাজ করবে এমজি কস থিটা পরিমাণ, যেখানে থিটা হচ্ছে সেই ভেক্টর আর সেই ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আবার বলি, কোন একটা ভেক্টর কোন একটা পার্টিকুলার ডিরেকশনে কোন একটা ভেক্টর আছে এমজি, এমজি হচ্ছে ওয়েট, ওয়েট কি একটা ভেক্টর কারণ এটা ডিরেকশন আছে। আচ্ছা, ওয়েট ওয়েট এমজি কি ওয়েট, তো ওয়েট একটা পার্টিকুলার ডিরেকশনে কাজ করতেছে, কি পরিমাণ কাজ করতেছে সেই পার্টিকুলার ডিরেকশনে এমজি cos থিটা পরিমাণ কাজ করতেছে, যেখানে থিটা হচ্ছে কি ওয়েট এবং সেই ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ওয়েট এবং সেই ডিরেকশনের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। এখন একটা পার্টিকুলার ডিরেকশনে ওয়েটের যে অংশ কাজ করতেছে ঠিক তার সাথে পারপেন্ডিকুলারলি ওয়েটের কি পরিমাণ কাজ করতেছে সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা পাবো এমজি সাইন থিটা করে। এ থিটা আর এ থিটার মান ভ্যালু সেম, এ থিটা আর এ থিটার ভ্যালু সেম, তুমি পারপেন্ডিকুলার কম্পোনেন্টও পাবা সাইন থিটা ইউজ করে, আবার হরিজন্টাল কম্পোনেন্টও পাবা থিটা ইউজ করে। তুমি যে কস দিয়ে যে কম্পোনেন্টটা বের করতেছো, কম্পোনেন্ট মানে কি অংশ, তুমি ওয়েটের একটা অংশ এদিক বরাবর বের করছো, তার মানে তুমি ওয়েটের একটা কম্পোনেন্ট এদিক বরাবর বের করছো। তো যে কম্পোনেন্টটা তুমি কস দিয়ে পাবা সেই কম্পোনেন্টটাকে বলা হবে হরিজন্টাল কম্পোনেন্ট। তো আর যে কম্পোনেন্টটা তুমি সাইন দিয়ে পাবা সেই কম্পোনেন্টটাকে বলা হবে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তো হরিজন্টাল কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তুমি পেয়ে গেছো, হরিজন্টাল কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তুমি পেয়ে গেছো, হরিজন্টাল কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্ট তুমি পেয়ে গেছো। তো হরিজন্টাল কম্পোনেন্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্টের কাহিনীও তুমি বুঝে গেছো, হরিজন্টাল কম্পোনেন্ট বের করে cos থিটা দিয়ে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট বা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে sin থিটা দিয়ে। ক্লিয়ার? আশা করি বুঝছো। এএমজি sin থিটার কারণে কি হবে, এএমজি sin থিটার কারণে অবজেক্টটা নিচের দিকে পড়ে যাবে, মানে সারফেসের উপর হয়ে সে কি হবে নিচের দিকে নেমে যাবে, সারফেসের উপর সে স্লাইড করে নিচের দিকে নেমে যাবে। তাহলে এতটুকু কি আমরা বুঝছি? আশা করি বুঝছি, ইনক্লাইন প্লেনের এতটুকু আমরা আশা করি বুঝছি। তো এখন আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ফ্রিকশন, সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশন কি জিনিস, ফ্রিকশন কি জিনিস, ফর এক্সাম্পল আমি যদি আমার পেনটা নিই, এটা হচ্ছে আমার বই, ঠিক আছে, আমি বইয়ের সারফেসের উপরে কি করতেছি, পেনটাকে মুভ করাচ্ছি, আমি সারফেসের উপর এদিক দিয়ে ধরো পেনটা কি করাচ্ছি, মুভ করাচ্ছি। যখন সারফেসের উপর আমি পেনটাকে এদিক দিয়ে মুভ করাচ্ছি কোন দিক দিয়ে, মুভ করাচ্ছি হচ্ছে ডাউনওয়ার্ড, মুভ করাচ্ছি ডাউনওয়ার্ড, মুভ করাচ্ছি ডাউনওয়ার্ড। তো যখন আমি পেনটাকে ডাউনওয়ার্ড মুভ করাচ্ছি তখন এই সারফেসটা এই পেনের উপরে একটা একটা রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করা, একটা রেজিস্টিভ ফোর্স, বাধা দানকারী বল একটা রেজিস্টিভ ফোর্স প্রয়োগ করে, অ্যাপ্লাই করে কোন দিকে, উপরের দিকে। আমি পেনটাকে নিচের দিকে নামাতে চাচ্ছি, সারফেসটা পেনের উপরে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করবে অপোজিট ডিরেকশনে, মানে উপরের ডিরেকশনে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে ফ্রিকশন ফোর্স কি, তাহলে ফ্রিকশন ফোর্স হচ্ছে যখন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সারফেসে, যখন একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সারফেসের উপর দিয়ে যাবে, একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সারফেসের উপরে ইন কন্ট্যাক্টে, কন্ট্যাক্ট থাকা অবস্থায় যখন মোশনে থাকবে, তখন ওই সারফেস ওই অবজেক্টের উপরে যে রেজিস্টিভ ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটাই হচ্ছে ফ্রিকশন, সেটাই হচ্ছে কি ফ্রিকশন, সেটাই হচ্ছে কি ফ্রিকশন। বুঝা গেছে? তাহলে ফ্রিকশনের ডেফিনিশন বইয়ে কি লিখছে, when a body tries to slide over another body in contact, then the force that resists the motion at the surface of contact of bodies is called frictional force. ঠিক আছে? Force that resists, force that resists the
motion at surface of contact of bodies. শাহজাহান তপন থেকে এই ডেফিনেশনটা নিছি, কিন্তু আমি পার্সোনালি কখনো ডেফিনেশন মেমোরাইজ করি নাই। আর আমি হাইলি রেকমেন্ড করি ডেফিনেশন মেমোরাইজ না করা। তুমি যা বুঝছো তুমি ওটাকে ওটাকে সুন্দর করে লিখে চলে আসবা, এন্ড তুমি তোমার হকের মার্কসটা পেয়ে যাবা। জাস্ট সুন্দর করে লিখে চলে আসবা, দেখবা তুমি তোমার মার্কস পেয়ে গেছো। তোমার যে মার্কসটার হক তুমি রাখো, যে মার্কসটার তুমি অধিকার, ওই মার্কসটা তুমি পেয়ে গেছো। জাস্ট কি করবা, যেটা বুঝছো ওটাই লিখে চলে আসবা, খুব ইজি কিন্তু। তো ফর এক্সাম্পল ফ্রিকশন, আমি ফ্রিকশন কি লিখতাম, আমি ফ্রিকশন এভাবে লিখতাম যে কোন একটা অবজেক্ট আছে, সেটা কোন একটা সারফেসের উপরে মোশনে আছে, এই সারফেসটা ওই অবজেক্টের উপরে যে রেজিস্টিভ ফোর্সটা অ্যাপ্লাই করবে সেটাই হচ্ছে ফ্রিকশন, সেটাই হচ্ছে কি ফ্রিকশন। তাহলে ফ্রিকশন কি, ফ্রিকশন হচ্ছে রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাইড বাই আ সারফেস অন অ্যান অবজেক্ট অন অ্যান অবজেক্ট অন অ্যান অবজেক্ট স্লাইডিং ওভার ইট অন অ্যান অবজেক্ট স্লাইডিং ওভার ইট অন অ্যান অবজেক্ট স্লাইডিং ওভার ইট। বোঝা গেছে? এভাবে তুমি লিখলে দেখা যাবে তুমি আরো ভালো ফ্রেমিং এ ভালো ডেফিনিশন লিখছো, কারণ শাহজাহান তপন থেকে ভালো ইংলিশ তুমি আর আমি পারি। রিয়ালিটি তোমার বইয়ের ফিজিক্স বইয়ের ইংলিশ দেওয়া হয় কি ফালতু। আচ্ছা, আমরা ফ্রিকশন বিষয়টা বুঝছি। তো ফ্রিকশনে আমার যে ডেফিনিশনটা সেটা হচ্ছে কি, ফ্রিকশনে আমার ডেফিনিশনটা হচ্ছে রেজিস্টিভ ফোর্স applied resistive force applied by surface on an object sliding over it. ওকে, ঠিক আছে, তাহলে ফ্রিকশন আমরা বুঝে গেছি। এখন আমাদের কাছে বুঝতে হবে ফ্রিকশনের টাইপ। ফ্রিকশন দুই প্রকার। ফ্রিকশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। একটা স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা কি বলি? লিমিটিং ফ্রিকশনও বলি, স্ট্যাটিক ফ্রিকশনও বলি। তাহলে ফ্রিকশন কয় প্রকার? ফ্রিকশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন আর একটা কি লিমিটিং ফ্রিকশন, সরি স্ট্যাটিক ফ্রিকশন আর একটা কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের আরেকটা নাম কি? লিমিটিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের আরেকটা নাম হচ্ছে লিমিটিং ফ্রিকশন। আর আরেক প্রকার ফ্রিকশনের কথা শিখছি সেটা হচ্ছে কি কাইনেটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি জিনিস, কাইনেটিক ফ্রিকশন কি জিনিস? বোঝার ট্রাই করো, আগে বুঝি এরপর আমরা ডিফাইন করি। ধরো এটা একটা অবজেক্ট, এটা একটা পার্টিকুলার সারফেসের উপর আছে। এবার তুমি ধরো অবজেক্টের উপরে 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছো। এবার অবজেক্ট ধরো মোশন গেইন করে নাই, অবজেক্ট ধরো স্ট্যাটিক আছে। অবজেক্ট কি আছে? স্ট্যাটিক আছে। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি 2 নিউটন অবজেক্টের উপর অ্যাপ্লাই করছো। ডান দিকে সারফেস 2 নিউটন অবজেক্টের উপর অ্যাপ্লাই করছে বাম দিকে। তো সারফেস যে ফোর্সটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতেছে, তোমার অ্যাপ্লাই করা ফোর্সের ঠিক বিপরীতে, এটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। এই ফ্রিকশনের কারণে অবজেক্টে স্ট্যাটিক আছে, এই ফ্রিকশনের কারণে অবজেক্টে কি আছে? স্ট্যাটিক আছে। তুমি ধরো কিছুক্ষণ পরে
3 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তুমি কিছুক্ষণ পরে 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম। তো তুমি যেদিকে 3 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো অবজেক্টের উপরে, সারফেস ঠিক তার বিপরীত দিকে 3 নিউটন ফোর্স অবজেক্টের উপর অ্যাপ্লাই করবে। আলটিমেটলি অবজেক্টে স্ট্যাটিক থাকবে। তো অবজেক্টটা কেন স্ট্যাটিক আছে? তুমি তো অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করতেছো, তাও অবজেক্টে স্ট্যাটিক কেন? অবজেক্টে স্ট্যাটিক বিকজ অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য সারফেস। এই যে ফ্রিকশন ফোর্স আছে, এই ফ্রিকশন ফোর্সটাকে আমরা কি বলবো? স্ট্যাটিক ফোর্স বলবো। কি বলবো? স্ট্যাটিক ফোর্স বলবো। কেন স্ট্যাটিক ফোর্স বলবো? বিকজ এই ফোর্সটার কারণেই, এই ফ্রিকশনের কারণেই অবজেক্টে স্ট্যাটিক আছে। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। শুধু স্ট্যাটিক ফোর্স বললে হবে না, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বলতে হবে। তো ধরো আমরা 5 নিউটন অ্যাপ্লাই করলাম। 5 নিউটন অ্যাপ্লাই করার পরে যদি আমরা যেদিকে 5 নিউটন অ্যাপ্লাই করতেছি, যদি ঠিক তার বিপরীত দিকে সারফেস 5 নিউটন 5 নিউটন ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে আমরা যে অবজেক্টটা পাচ্ছি এটা কিন্তু স্ট্যাটিক। তো এই 5 নিউটন ফ্রিকশন ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। কেন? কারণ এই 5 নিউটন ফ্রিকশন ফোর্সের কারণেই অবজেক্টে স্ট্যাটিক আছে। তাহলে আমরা বলতে পারি যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে এমন একটা ফ্রিকশনাল ফোর্স যেটা একটা অবজেক্টকে স্ট্যাটিক রাখে, সেটাকে কি বলা হয়? স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। সহজ ভাষায় হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে এমন একটা ফ্রিকশন ফোর্স যেটা একটা অবজেক্টকে স্ট্যাটিক রাখে। অথবা তুমি বলতে পারো স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে এমন একটা ফ্রিকশন ফোর্স যেটার কারণে আমরা একটা অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করার পরেও অবজেক্টের মোশন গেইন করে না। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে the frictional force which prevents the motion of an object even after applying force on that object is known as static frictional force. Static frictional force can be defined as the frictional force which prevents the motion of an object upon which external force is being applied. বোঝা গেছে? এই ডেফিনেশনটা তুমি লিখতে পারো। এই ডেফিনেশনটা হচ্ছে আমার নিজের বানানো ডেফিনেশন। আমি সাধারণত নিজের বানানো ডেফিনেশন গুলোই প্রেফার করি, তাও বইয়ের ডেফিনেশন তোমাকে লিখে দিব। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স একই কথা। তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তুমি নিজেই বুঝছো ফ্রিকশনাল সেম শেড, তুমি ফ্রিকশনাল লিখে দিলেও কোনো সমস্যা নাই। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কি? ফ্রিকশন ফোর্স that prevents the motion of an object, an object that is keeps the object static upon which external force is being applied. আমি এটাকে এভাবে ডিফাইন করে দিব কনফিডেন্টলি এন্ড মার্কস নিয়ে চলে আসবো। বাট বইয়ের মধ্যে কি ডেফিনেশন দিছে? বইয়ের মধ্যে ডেফিনেশন দিছে amount of force by application of which an object is about in slide over another object at that time the magnitude of frictional force that opposes the relative motion between the objects is called the limiting frictional force. Same জিনিস। Magnitude of frictional force that opposes relative motion between the objects
between the objects in contact, between the objects in contact is called limiting frictional force বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, তো আমরা সবসময় সারফেসের সাথে আসলে চিন্তা করতেছি, বাট ফ্রিকশন কিন্তু অবজেক্টের মধ্যেও কাজ করতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে, এটা হচ্ছে ফর এক্সাম্পল আমার একটা লাইট, অনেক ব্রাইট বাই দ্য ওয়ে লাইটটা, এটা তোমাদের ক্লাস নেওয়ার সময় ইউজ করি যখন কারেন্ট থাকে না। তো এটা হচ্ছে লাইট এন্ড ধরো এটা হচ্ছে বুক। হ্যাঁ, তো এই দুইটা সারফেসের মধ্যে যখন আমরা কি করব, তোমাটাকে মুভ করবো, তখন কিন্তু কি হবে, তোমাটার মাঝখানে কি হবে, তোমাটার মাঝখানে একটা ফ্রিকশন কাজ করবে। তাহলে তুমি যে কোনো দুটো অবজেক্ট নাও, ফর এক্সাম্পল আমি আমার আরেকটা লাইট নিলাম, হ্যাঁ আরেকটা লাইট নিলাম, এটা আমাদের দাদা নানিরা ইউজ করতে এই লাইটগুলা, হোয়াটএভার। তো আরেকটা লাইট নিলাম, তো ধরো আমি কি করলাম, দোনোটাকে সারফেসের কন্ট্যাক্টে রাখে একটা রিলেটিভ মোশন গেইন করার চেষ্টা করলাম। তো এই ক্ষেত্রেও কি হবে, এই ক্ষেত্রেও তোমার এখানের মধ্যে ফ্রিকশন এক্সিস্ট করবে। ফ্রিকশন আসলে একটা সারফেস, মানে ফ্রিকশনের ক্ষেত্রে সারফেস বিষয়টা হচ্ছে আমরা এভাবে চিন্তা করি যে সারফেস মানে রাস্তা, মাঠ বা ফ্লোর, এরকম সারফেস চিন্তা করি যে একটা বড় সারফেস থাকতে হবে, তার উপর একটা অবজেক্ট মোশনে থাকতে হবে। জেনারেল কেসটা এরকমই হয়, বাট এরকমই হইতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো র্যান্ডম দুটো অবজেক্ট কন্টাক্টে থেকে যদি একটা রিলেটিভ মোশনে থাকে, তখন তাদের মাঝখানে ফ্রিকশনাল ফোর্স থাকতে পারে, মানে থাকতে পারে যে না, থাকবেই। ঠিক আছে, তো আমরা ফ্রিকশনাল ফোর্সের মধ্যে পড়তেছিলাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ডেফিনিশন, ঠিক না? এটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ ফ্রিকশনাল ফোর্স that opposes the relative motion between objects in contact। তাহলে আমরা স্ট্যাটিক ফ্রিকশন পড়ে ফেলছি, এখন আমরা কাইনেটিক ফ্রিকশন পড়বো। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কোন একটা অবজেক্ট যখন সে মোশনে থাকবে, তখন সে যে পরিমাণ ফ্রিকশন এক্সপেরিয়েন্স করবে, সেটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন কি? কাইনেটিক ফ্রিকশন হচ্ছে ফ্রিকশন এক্সপেরিয়েন্স বাই an object when it is in motion, by an object when it is in motion। ঠিক আছে, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। তো কাইনেটিক ফ্রিকশনের ডেফিনিশন, আমি আমার ডেফিনিশনটা একটু আগের পেজে লিখি। কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে frictional force experienced by an object in motion। এটাই হচ্ছে কাইনেটিক ফোর্স, সরি এটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, এটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এবার আমরা কাইনেটিক ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশন আমরা দোনো ধরনের ফ্রিকশন করে ফেললাম। এখন আমরা এই দুটোর মাঝখানে ডিফারেন্স দেখবো। আচ্ছা, ডিফারেন্স দেখার আগে কাইনেটিক ফ্রিকশনের ডেফিনিশনটা একটু বলে দিই। কাইনেটিক ফ্রিকশনের ডেফিনিশন একটু বই থেকে বলে দিই। কাইনেটিক ফ্রিকশন ওকে, তো কাইনেটিক ফ্রিকশনের ডেফিনিশন বইয়ের মধ্যে কি দিছে, যে when there is a relative motion between two surfaces, when there is a relative motion between two when there is a relative motion between two surfaces in contact,
the friction between them is called kinetic friction. ওকে, আসুন এবার আসুন এর একটা অবজেক্ট, এই অবজেক্টের মাস হচ্ছে 20 কেজি। অবজেক্টের মাস কত? এই অবজেক্টের মাস হচ্ছে 20 কেজি। এই অবজেক্টের মাস হচ্ছে 20 কেজি। অবজেক্টের মাস হচ্ছে 20 কেজি। ঠিক আছে, এরপরে আরেকটা অবজেক্ট, এই অবজেক্টের মাস কত? এই অবজেক্টের মাস হচ্ছে 50 কেজি। এই অবজেক্টের মাস কত? এই অবজেক্টের মাস হচ্ছে 50 কেজি। ওকে, দুইটা অবজেক্ট ধরো একই সারফেসের উপর আছে। ধরো একই সারফেসের উপর আছে। এবার আমি তোমাকে বললাম যে কোনটাকে মুভ করতে সহজ হবে, তুমি বলবা এটাকে মুভ করা সহজ আর এটাকে মুভ করা কঠিন। আচ্ছা, কেন একটাকে মুভ করা সহজ আর একটাকে মুভ করা কঠিন? একটাকে মুভ করা সহজ কারণ সেখানে ফ্রিকশন কম, ফ্রিকশন কম, ফ্রিকশন কম। আর কেন এখানে মুভ করা কঠিন? কারণ এখানে ফ্রিকশন বেশি, কারণ এখানে ফ্রিকশন বেশি। আচ্ছা, ফ্রিকশন কম ফ্রিকশন বেশি এটা বুঝলাম। এখন প্রশ্ন হতে পারে তো ফ্রিকশন কম বেশি হচ্ছে কিসের উপর নির্ভর করতেছে? কিসের উপর নির্ভর করে ফ্রিকশনটা বেশি হচ্ছে আবার কিসের উপর নির্ভর করে ফ্রিকশনটা কম হচ্ছে? তুমি বলতে পারো মাসের উপর ডিপেন্ড করতেছে। কিসের উপর ডিপেন্ড করতেছে? মাসের উপর ডিপেন্ড করতেছে। অ্যাকচুয়ালি মাসের উপর ডিপেন্ড করতেছে না, এটা ডিপেন্ড করতেছে ওয়েটের উপরে। কিসের উপর ডিপেন্ড করতেছে? ওয়েটের উপরে। হ্যাঁ, অ্যাপারেন্টলি মাসের উপরে ডিপেন্ড করতেছে। মাস বেশি হলে ওয়েট বেশি হয়, মাস কম হলে ওয়েট কম হয়। তাহলে মাসের উপর ডিপেন্ড করা যা কথা ওয়েটের উপর ডিপেন্ড করাও কাইন্ড অফ এখানে থাক তা কথা। কিন্তু আমরা আরো কারেক্ট হবো যখন আমরা বলবো এটা ওয়েটের উপর নির্ভর করতেছে। কিসের উপর নির্ভর করতেছে? ওয়েটের উপর নির্ভর করতেছে। ওকে, এখানে ওয়েটটা কি কম, এখানে ওয়েটটা হচ্ছে 20 জি। ওয়েট কি হয়? এমজি না? মাস ইনটু অ্যাক্সেলারেশন না এমজি? ওয়েট কি হয়? এমজি। তাহলে 50 ইনটু জি, এটা হচ্ছে ওয়েট। তো এখানের মধ্যে ওয়েট বেশি কোথায়? নিচে ওয়েট বেশি। ওয়েট বেশি হওয়ার কারণে ফ্রিকশনও বেশি। উপরে ওয়েট কম, ওয়েট কম হওয়ার কারণে ফ্রিকশনও কম। আচ্ছা, এতটুকু বুঝলাম, এতটুকু বুঝলাম। এবার আমি একটা থার্ড কেসে যাব, আমি একটা থার্ড কেসে যাব। থার্ড কেসটা হচ্ছে কিছুটা এরকম যে সেম অবজেক্ট আছে, সেম আরেকটা ধরো সারফেস আছে, এন্ড সেম এই অবজেক্টটাকে কি করা হচ্ছে? সামনে মুভ করানো হচ্ছে। এবার এই অবজেক্টের উপরে উপর থেকে ফোর্স দেওয়া হচ্ছে, উপর থেকে ফোর্স দেওয়া হচ্ছে, উপর থেকে ফোর্স দেওয়া হচ্ছে। কত ফোর্স দেওয়া হচ্ছে? ধরো 20 নিউটন ফোর্স দেওয়া হচ্ছে। এই অবজেক্টের মাস কত? এই অবজেক্টের মাস ধরো আগের মতো 50 কেজি, 50 কেজি। তাহলে এখানে, তাহলে এখানে অবজেক্টটাকে মুভ করা কি হবে? অনেক কঠিন হবে। কি হবে? অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। কেন অনেক কঠিন হবে? কেন অনেক কঠিন হবে? কেন অনেক কঠিন হবে? কারণ ফ্রিকশন অনেক বেশি হবে, ফ্রিকশন অনেক বেশি হবে, ফ্রিকশন অনেক বেশি হবে। এখন প্রশ্ন হতে পারে ফ্রিকশন অনেক বেশি কেন হবে? ফ্রিকশন অনেক বেশি কেন হবে? ফ্রিকশন অনেক বেশি কেন হবে? এটার কারণে, এই এক্সটার্নাল ফোর্সের কারণে, এই এক্সটার্নাল ফোর্সের কারণে, এই এক্সটার্নাল ফোর্সের কারণে। তুমি কিছুক্ষণ আগে এখানে বলছিলা যে ওয়েট বেশি হলে ফ্রিকশন বেশি হয়, ওয়েট কম হলে ফ্রিকশন কম হয়। তাহলে ফ্রিকশন প্রপোর্শনাল টু ওয়েট,
ওয়েট বেশি হলে ফ্রিকশন বেশি হয়, ওয়েট কম হলে ফ্রিকশন কম হয়, এই কথাটা তুমি কিছুক্ষণ আগে বলছো। কিন্তু তুমি দেখতেছো সেকেন্ড কেজ আর থার্ড কেজের মধ্যে দেখো ওয়েট কিন্তু সেম 50 কেজি 50 কেজি, কিন্তু থার্ড কেজে ফ্রিকশন আরো বেশি। তার মানে কি ফ্রিকশন ওয়েটের উপর নির্ভর করে না, ফ্রিকশন এন্টায়ারলি ওয়েটের উপর নির্ভর করে না, ফ্রিকশন এক্সটার্নাল ফোর্সের উপর নির্ভর করে। অবজেক্টের উপরে কি পরিমাণ এক্সটার্নাল ফোর্স নিচের দিকে দেওয়া হচ্ছে এটার উপরও ফ্রিকশন নির্ভর করে, ফ্রিকশন এটার উপরও নির্ভর করে, এক্সটার্নাল ফোর্সের উপরে ফ্রিকশন নির্ভর করে, এক্সটার্নাল ফোর্সের উপরে ফ্রিকশন নির্ভর করে। এক্সটার্নাল ফোর্স যদি বেশি হয় তাহলে ফ্রিকশন বেশি, এক্সটার্নাল ফোর্স যদি কম হয় তাহলে ফ্রিকশন কম। তাহলে ফ্রিকশন একই সাথে দুইটা জিনিসের সাথে প্রপোর্শনাল, মূলত একটা জিনিসের সাথেই প্রপোর্শনাল, সেটা হচ্ছে ফ্রিকশনাল, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স এবং ওয়েট, এক্সটার্নাল ফোর্স এবং ওয়েট এই দুইটা সামেশনের সাথে ফ্রিকশন প্রপোর্শনাল, এই দুইটা সামেশনের সাথে ফ্রিকশন প্রপোর্শনাল, এই দুইটা সামেশনের সাথে ফ্রিকশন প্রপোর্শনাল। ঠিক আছে, তো ফ্রিকশন কিসের সাথে প্রপোর্শনাল, ফ্রিকশন কিসের সাথে সম্পর্কিত, ফ্রিকশন সম্পর্কিত হচ্ছে এক্সটার্নাল ফোর্স এবং ওয়েটের সাথে। এক্সটার্নাল ফোর্স এবং ওয়েটের সামেশনটা যত বড় হবে ফ্রিকশন তত বেশি হবে, এক্সটার্নাল ফোর্স আর ওয়েটের সামেশনটা যত কম হবে ফ্রিকশন তত কম হবে। একদম ইজি, একদম ইজি। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা এটাকে আরো সুন্দর করে লিখতে পারি, আমরা এক্সটার্নাল ফোর্স এবং এক্সটার্নাল ফোর্স এবং এক্সটার্নাল ফোর্স এবং ওয়েটের সামেশনের সাথে ফ্রিকশন প্রপোর্শনাল, এত বড় কথা না বলে আমরা এখানে কথাগুলোকে আরো সহজ করতে পারি, আমরা কথাগুলোকে আরো সহজ করতে পারি। কিভাবে সহজ করতে পারি জানো? এভাবে সহজ করতে পারি, তুমি একটু চিন্তা করো, এই ক্ষেত্রে রিঅ্যাকশন ফোর্স কি হবে, ফার্স্ট কেজে রিঅ্যাকশন ফোর্স কি হবে, উপরের দিকে কাজ করবে এবং রিঅ্যাকশন ফোর্স mg এর সমান হবে, রিঅ্যাকশন ফোর্স কি হবে, mg এর সমান হবে, অর্থাৎ ওয়েটের সমান হবে, ঠিক না? বুঝছো? আসলে বুঝছো? এবার আসো সেকেন্ড, সেকেন্ড কেজে আসো, সেকেন্ড কেজে আসো, সেকেন্ড কেজে আসো, সেকেন্ড কেজে আসো, সেকেন্ড কেজে রিঅ্যাকশন ফোর্স বের করো। সেকেন্ড কেজে রিঅ্যাকশন ফোর্স বের করো যেটা হচ্ছে 50 জি। সেকেন্ড কেজে রিঅ্যাকশন ফোর্স বের করো সেটাও কি হবে 50 জি। তাহলে ফার্স্ট কেস সেকেন্ড কেস দুটোটাতে তোমার রিঅ্যাকশন ফোর্স যা ওয়েট তা, তাহলে তুমি এখানে যে ওয়েটের সাথে প্রপোর্শনাল দিছো, তুমি ওয়েটের সাথে প্রপোর্শনাল না দিয়ে তুমি চাইলে রিঅ্যাকশন ফোর্সের সাথে প্রপোর্শনাল দিতে পারতা। এবার দেখো থার্ড কেসটা দেখো, থার্ড কেসটা দেখো খুব ইম্পর্টেন্ট। থার্ড কেসে নিচের দিকে কাজ করতেছে 50 জি ওয়েট, তাহলে রিঅ্যাকশন ফোর্স কি হবে, রিঅ্যাকশন ফোর্স কি হবে, আমার সব স্টুডেন্ট কেন যেন এখানে আসে বলে 50 জি, আরে বাবা রিঅ্যাকশন ফোর্স 50 জি হবে না তো, সারফেসের উপর যে পরিমাণ ফোর্স দিবা সারফেস সেই পরিমাণ ফোর্স ব্যাক করবে, যেটা ব্যাক করবে ওটাকে বলে রিঅ্যাকশন ফোর্স। তো তুমি এখানে কিন্তু একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছ, একটা কি দিচ্ছ, এক্সটার্নাল ফোর্স 20 নিউটন, তাহলে এ 20 নিউটন আর ওয়েট তুমি দোনোটা দিচ্ছ নিচের দিকে, তাহলে এ দোনোটার সামেশনই হবে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। ঠিক আছে, তাহলে এখানে তুমি ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল টু দিছিলা এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়েট, তুমি এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়েট না দিয়ে তুমি চাইলে এখানে কি দিতে পারতা, তুমি চাইলে এখানে দিতে পারতা রিঅ্যাকশন ফোর্স। দেখো এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়েট, এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়েট এটাই তো রিঅ্যাকশন ফোর্স এখানে। তো তুমি দেখতেছো দ্যাট তুমি তিনটা ক্ষেত্রে কি লিখতে পারতেছো, তুমি তিনটা ক্ষেত্রে লিখতে পারতেছো দ্যাট ফ্রিকশন ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিঅ্যাকশন ফোর্স, তুমি তিনটা কেজে কি লিখতে পারতেছো ফ্রিকশন ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিঅ্যাকশন ফোর্স, তুমি তিনটা কেজে লিখতে পারতেছো ফ্রিকশন ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রিঅ্যাকশন ফোর্স।
frictional force is directly proportional to normal reaction force. Frictional force is directly proportional to normal reaction force. এখন আমরা এখানের মধ্যে ফ্রিকশনাল ফোর্স পড়তেছি দুইটা, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স। এই যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আছে এটা কিসের সাথে প্রপোর্শনাল? রিঅ্যাকশন ফোর্সের সাথে প্রপোর্শনাল। এরপরে কাইনেটিক ফ্রিকশন ফোর্স আছে না, কাইনেটিক ফ্রিকশন ফোর্স, এই কাইনেটিক ফ্রিকশন ফোর্স কিসের সাথে প্রপোর্শনাল? এই কাইনেটিক ফ্রিকশন ফোর্স কিসের সাথে প্রপোর্শনাল? এই কাইনেটিক ফ্রিকশন ফোর্স প্রপোর্শনাল আবার রিঅ্যাকশন ফোর্সের সাথে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স ও রিঅ্যাকশন ফোর্সের সাথে প্রপোর্শনাল, কাইনেটিক ফ্রিকশন ফোর্স ও রিঅ্যাকশন ফোর্সের সাথে প্রপোর্শনাল। স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স ও রিঅ্যাকশন ফোর্সের সাথে প্রপোর্শনাল, কাইনেটিক ফ্রিকশন ফোর্স ও রিঅ্যাকশন ফোর্সের সাথে প্রপোর্শনাল। আমরা জানি প্রপোর্শনাল সাইন তুললে কি আসে? আমরা জানি প্রপোর্শনালিটি সাইন তুললে আসে হচ্ছে কনস্ট্যান্ট, আসে হচ্ছে কনস্ট্যান্ট, আসে হচ্ছে কনস্ট্যান্ট, আসে হচ্ছে কনস্ট্যান্ট, আসে হচ্ছে কনস্ট্যান্ট। তো প্রপোর্শনালিটি সাইন তুলবো, কাইনেটিক ফ্রিকশন সমান সমান হবে কনস্ট্যান্ট ইনটু রিঅ্যাকশন ফোর্স। এই যে মিউ এস দেখতেছো, এটা হচ্ছে ফ্রিকশন কোএফিশিয়েন্ট, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটা কি? কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে কি বলা হয়? এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়? কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। আর মিউকে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ, এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। এটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। মিউকে এটাকে কি বলা হয়? কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। মিউকে এটাকে কি বলা হয়? কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, কোএফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। আচ্ছা, আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। আমরা পড়ছিলাম, দেখো কি দেখি ব্যাপার। দেখো আমরা একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ, এই অবজেক্টের উপরে আমরা 1 নিউটন অ্যাপ্লাই করলাম। অবজেক্টের উপরে স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাই হলো 1 নিউটন, তাই বলে অবজেক্ট আর মুভ করলো না। সেম জিনিস, সেম কাহিনী। আমরা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করলাম ধরো 2 নিউটন, অবজেক্টের উপরে সারফেস অ্যাপ্লাই করলো 2 নিউটন ফ্রিকশন ফোর্স, তাই বলে অবজেক্টের স্ট্যাটিক থাকলো, আর এই ফ্রিকশন ফোর্সটাকে আমরা বলবো স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। ঠিক আছে? এবার অবজেক্টের উপরে আমরা অ্যাপ্লাই করতেছি 3 নিউটন, সারফেস অবজেক্টের উপর অ্যাপ্লাই করবে 3 নিউটন স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। তো এই ফোর্স গুলাই কেন স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স বলতেছি? কারণ এই তিনটা কেজের মধ্যে অবজেক্টের স্ট্যাটিক আছে। এই তিনটা ফ্রিকশন ফোর্স অবজেক্টটাকে স্ট্যাটিক রাখতে বাধ্য করতেছে। এই তিনটা ফ্রিকশন ফোর্স অবজেক্টটাকে স্ট্যাটিক রাখতেছে, এই কারণে এই তিনটা ফোর্সকে আমরা কি বলবো? স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। আচ্ছা, তো ধরো আমরা 3.1 নিউটন দিলাম, 3.1 নিউটন, 3.1 নিউটন দিলাম। এবার 3.1 নিউটন দেওয়ার পরে 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 ধরো অবজেক্টটা মোশন গেইন করলো, অবজেক্টটা গতিশীল হলো, অবজেক্টটা মোশন গেইন করলো, অবজেক্ট একটা পার্টিকুলার ভেলোসিটিতে সামনে যাওয়া শুরু করলো, অবজেক্ট একটা পার্টিকুলার ভেলোসিটিতে সামনে যাওয়া শুরু করলো। 3.1 নিউটন দেওয়ার পরে সে সামনে গেছে। 3 নিউটন দিছে সে সামনে যায় নাই, 3.1 নিউটন দিছে সে সামনে গেছে। তাহলে এখানের মধ্যে 3 নিউটন ফোর্স যখন আমি দিছিলাম তখন এটা সামনে যায় নাই। কেন সামনে যায় নাই? কারণ ওই সময় স্ট্যাটিক ফ্রিকশন 3 নিউটন কাজ করতেছিল। 3 নিউটন থেকে অল্প পরিমাণ বেশি ফোর্স অ্যাপ্লাই করলে এটা গতিশীল হয়ে যাচ্ছে, 3 নিউটন থেকে অল্প পরিমাণ বেশি ফোর্স অ্যাপ্লাই করলে এটা মোশন গেইন করে ফেলতেছে। তার মানে হাইয়েস্ট স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে 3 নিউটন। আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, অবজেক্টটা স্ট্যাটিক থাকতেছে, ইভেন তো আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি তারপরে অবজেক্টে স্ট্যাটিক থাকতেছে। কেন থাকতেছে? বিকজ অফ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। আমি 3 নিউটন দেওয়ার পরে অবজেক্ট স্ট্যাটিক কেন? কারণ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স 3 নিউটন।
এখন 3 নিউটন থেকে অল্প পরিমাণ বেশি দিলে অবজেক্ট মোশন গেইন করতেছে। তার মানে 3 নিউটন is not only a static friction force, but in this case 3 নিউটন is the maximum static friction force. 3 Newton is the maximum static friction force. 3 Newton is the maximum static friction force. এখন অবজেক্টের উপর আমি অ্যাপ্লাই করতেছি 3.1 নিউটন। ফ্রিকশনাল ফোর্স এই ক্ষেত্রে কি হইতে পারবে না? ফ্রিকশনাল ফোর্স এই ক্ষেত্রে 3.1 নিউটন হতে পারবে না। কেন পারবে না? কারণ যদি 3.1 নিউটন ফ্রিকশনাল ফোর্স হইতো তাহলে অবজেক্টটা মোশন গেইন করতো না। অবজেক্টটা মোশন গেইন করছে, তার মানে এটাই দাঁড়ায় যে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি সেটা ফ্রিকশন ফোর্সের চেয়ে বেশি। তো অনেকে আবেগের বশে এখানে লিখবে কি 3 নিউটন, অনেকে আবেগের বশে লিখবে যে ফ্রিকশন যেতে যেতে 3 নিউটন পর্যন্ত যেতে পারতেছে, এরপরে ফ্রিকশন আর বেশি হইতে পারতেছে না, তাই বলে আমি 3 নিউটনের চেয়ে অল্প পরিমাণ বেশি ফোর্স অ্যাপ্লাই করলেই অবজেক্টটা মোশন গেইন করতেছে। কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা এমন না। অবজেক্টটা মোশন গেইন করার পরে দেখবে এখানের মধ্যে ফোর্স হয়ে গেছে, ফ্রিকশন ফোর্স হয়ে গেছে 1.5 নিউটন। কিছুক্ষণ আগে যখন অবজেক্টটা স্ট্যাটিক ছিল তখন তার উপর ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল 3 নিউটন। এখন অবজেক্টটা মোশনে আসছে, এখন তার উপর ফ্রিকশনাল ফোর্স হয়ে গেছে 1.5 নিউটন। ওমা, এটা তো সাংঘাতিক কাজ। এটাই হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে রিয়ালিটি। এতক্ষণ ধরে যতক্ষণ ধরে অবজেক্টে স্ট্যাটিক ছিল ততক্ষণ ধরে যতগুলো ফ্রিকশনাল ফোর্স আমরা পাইছি তাদেরকে আমরা বলতাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, তাদেরকে আমরা বলতাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স। তো যেই মুহূর্তে অবজেক্টটা মোশনে চলে গেছে তখন আমরা অবজেক্টের উপরে যে ফ্রিকশনাল ফোর্সটা পাবো তাকে আমরা বলবো কাইনেটিক ফ্রিকশন ফোর্স। তার মানে এখানে যে 1.5 নিউটনটা আছে এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স, আর 1 নিউটন 2 নিউটন 3 নিউটন এগুলো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। কাইনেটিক ফ্রিকশন ফোর্সটা সব সময় হাইয়েস্ট স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের চেয়ে কম হবে। হাইয়েস্ট স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে এখানে 3 আর কাইনেটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে 1.5 নিউটন। তো কাইনেটিক ফ্রিকশনটা সব সময় হাইয়েস্ট স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে কম হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমি ধর এখানে অ্যাপ্লাই করলাম 5 নিউটন। কাইনেটিক ফ্রিকশন ফোর্স কিন্তু পারবে না, কাইনেটিক ফ্রিকশন ফোর্স 1.5 ই থাকবে। কাইনেটিক ফ্রিকশন ফোর্স পারবে না, কাইনেটিক ফ্রিকশন ফোর্স 1.5 ই থাকবে। আমি যত ফোর্সে অ্যাপ্লাই করি না কেন কাইনেটিক ফ্রিকশন ফোর্স সেম, যত ফোর্সে অ্যাপ্লাই করি না কেন কাইনেটিক ফ্রিকশন ফোর্স সেম। তার মানে আমরা এখান থেকে দুটো বিষয় শিখছি, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফোর্স smaller than maximum static friction force. এটা হচ্ছে একটা বিষয় শিখলাম। আরেকটা বিষয় কি শিখলাম? কাইনেটিক ফ্রিকশন ফোর্স কনস্ট্যান্ট। কাইনেটিক ফ্রিকশন ফোর্স কি? কনস্ট্যান্ট। কাইনেটিক ফ্রিকশন ফোর্স হচ্ছে কনস্ট্যান্ট। কাইনেটিক ফ্রিকশন ফোর্স ইজ 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 কনস্ট্যান্ট। ঠিক আছে? কাইনেটিক ফ্রিকশন ফোর্স ইজ কনস্ট্যান্ট। তো এটা আশা করি রিক্সায় চড়ছো, জীবনে কোনো না কোনো সময় তো বাংলাদেশে আসছো, রিক্সায় চড়ছো, ঠিক না? তো রিক্সাওয়ালা মামা যখন রিক্সাটা চালায় কি হয়, শুরুতে রিক্সাওয়ালা মামার রিক্সাটাকে অল্প মোশনে আনতেই খবর হয়ে যায়, কিন্তু যখন রিক্সাটা মোশনে চলে আসে মামার আর কষ্ট হয় না। কেন? কেন রিক্সাটাকে মোশনে আনতে কষ্ট হচ্ছিল? কারণ রিক্সাটাকে মোশনে আনতে যখন সে চাচ্ছিল তখন হাইয়েস্ট ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছিল, যেটার কারণে রিক্সাটাকে সে মোশনে আনতে কষ্ট পাচ্ছিল। এই হাইয়েস্ট ফ্রিকশনাল ফোর্সটা অনেক বেশি হয়, কনস্ট্যান্ট কাইনেটিক ফ্রিকশনের তুলনায় এই হাইয়েস্ট ফ্রিকশনাল ফোর্সটা অনেক বেশি হয়, যে কারণে রিক্সাটাকে মোমেন্টামে আনাটাই অনেক কষ্ট, যে কারণে রিক্সাটাকে মোমেন্টামে আনাটাই অনেক কষ্ট। আর কাইনেটিক ফ্রিকশন কম,
অর্থাৎ মোশনে থাকা অবস্থায় ফ্রিকশনটা কম, তাই বলে মোশন গেইন করার পরে রিক্সাটাকে আর টানতে মামার কষ্ট হয় না। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তো কাইনেটিক ফ্রিকশন সবসময় হাইয়েস্ট স্ট্যাটিক ফ্রিকশনের চেয়ে কম হবে, আর কাইনেটিক ফ্রিকশনের সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের অনেকগুলো ভ্যালু হইতে পারে। যেমন ধরো এখানের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ছিল 1 2 3। আমরা এখানের মধ্যে ফর্মুলা শিখতেছিলাম। তোমার এখানের মধ্যে এই যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ফর্মুলা আছে, এটা থেকে যে স্ট্যাটিক ফ্রিকশনটা আমরা পাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন। বুঝছি? আশা করি বুঝছি। তাহলে আজকে ফ্রিকশন পর্যন্তই পড়া থাকুক। আসলে এখানে কারেন্ট নাই, আমি আর ক্লাসটা টানতে পারতেছি না, এখানে খুব গরম অবস্থা হয়ে গেছে, আমিও খুব ঘামাই টামাই গেছে, আমার কপাল চিকচিক করতেছে, তুমি দেখবা। তো আজকের ক্লাস এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ক্লাসে দেখা করবো ইনশাআল্লাহ।